নমস্কার, আমি সঞ্চিতা। আমার সকল বন্ধুদের জানাই একটি নতুন দিনের প্রভাতী শুভেচ্ছা। এতক্ষণে তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটার বিষয়বস্তু মোটামুটি কী হতে পারে। নতুন একটি ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত। বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ আছে, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। এই ভিডিওতে যতগুলো জায়গা আমি তোমাদের দেখাবো, তোমরা কখনো কেউ যদি সেখানে গিয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আসলে কি জানো তো, তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন নতুন আরও ভিডিও বানানোর জন্য। বাড়ি থেকে বেরোতে আরও একটু দেরি করলে অনেকটাই দেরি হয়ে যেতে পারে, তাই আর দেরি নয়, এবার বেরিয়ে যাব। চলো, দুগ্গা দুগ্গা। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলবো। ওয়েদারটা খুব একটা ভালো না বলা ঠিক হবে না। অ্যাকচুয়ালি ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মনোরম। হাওয়া চলছে আর মেঘ হয়ে রয়েছে। গরমের দিনে একটু মেঘলা ওয়েদারটা অ্যাকচুয়ালি ভালো, কিন্তু যারা ঘুরতে বেরোবে বা ঘোরার উদ্দেশ্যে বেরোবে, বিশেষ করে আমার মতন যারা ক্যামেরা নিয়ে কাজ করবে, তাদের জন্য একটু ব্যাপারটা একটুখানি অন্যরকম। তো যেই কথা সেই কাজ, আমি চলে আসলাম হালি শহরে। নৈহাটি স্টেশনের পরের শহরই হচ্ছে হালি শহর। এটি একটি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ শহর, আছে অনেক কিছুই দেখবার মতো এখানে। চলো এক এক করে আমরা দেখতে থাকি, তোমাদেরও দেখাতে থাকি। স্টেশনে নেমে একটা রিক্সা ধরে সোজা চলে আসলাম রামপ্রসাদ সেনের বাড়িতে। তাহলে চলুন আগে প্রবেশ করা যাক। এটি উত্তর 24 পরগনা জেলার হালি শহরে অবস্থিত, যা গঙ্গার তীরে কুমারহট্ট নামেও পরিচিত। আমি এখন দাঁড়িয়ে আছি রামপ্রসাদ সেনের জন্মভিটায়। ইনি সেই রামপ্রসাদ সেন, যিনি শ্যামাসঙ্গীদের স্রষ্টাও বটেন। তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ। এই মন্দিরটি যেখানে দেখতে পাচ্ছেন, আজ থেকে প্রায় 300 বছর আগে এইখানেই ছিল রামপ্রসাদের ভিটে বাড়ি। কবি রামপ্রসাদ তার সংসার ও সাধনার কাজ এখান থেকেই করেছিলেন। আমার পিছনে ঠিক রয়েছে রামপ্রসাদ সেনের সাধনা পীঠ। এই পঞ্চমন্ডির আসনে বসে উনি সাধনা করতেন। এখন যেটি দেখছেন সেটি পঞ্চবটী বন। সাধক রামপ্রসাদ এই বটবৃক্ষের তলায় পঞ্চমুণ্ডাসন, অর্থাৎ সাপ, ব্যাং, খরগোশ, শেয়াল ও মানুষের করটি বা খুলির দ্বারা সৃষ্ট আসনে বসে তিনি ধ্যান ও সাধনা করতেন। শোনা যায় একদিন এই পঞ্চবটির নিচে রামপ্রসাদ বেড়া বাঁধছিলেন। সেই সময় মা কালী রামপ্রসাদের কন্যা জগদীশ্বরীর রূপ নিয়ে রামপ্রসাদকে ভাঙা বেড়া বাঁধতে সাহায্য করেছিলেন। কিন্তু তখন রামপ্রসাদ বুঝতে পেরেছিলেন যে তার ইষ্টদেবী তার কন্যা বেশে এসে তাকে সাহায্য করছেন। পরবর্তীকালে রামপ্রসাদ এই অংশে মা কালীকে তার কন্যা রূপে পূজা করেন, অর্থাৎ জগদীশ্বরী রূপে পূজা করেন এবং মন্দির স্থাপন করেন। মন্দিরে ক্যামেরা অ্যালাউ না, তাই তোমাদের দেখাতে পারলাম না। আমি নিজেই দর্শন করে আসছি। তোমাদের দর্শন করতে হলে এখানে আসতে হবে। রামপ্রসাদের জন্ম কিন্তু এখানে হয়নি, তার জন্ম হয়েছিল হুগলি জেলার গবলগাছায়। রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে উপহার স্বরূপ 31 একর জমি দিয়েছিলেন, কিন্তু বর্তমানে এইটুকুই বেঁচে আছে। আমার সামনেই একটা জলাশয় রয়েছে, চলো ওই জলাশয়টার দিকে একটু যাওয়া যাক। এই যে পুকুরটি দেখছেন, অনেকেই বলেন রামপ্রসাদ এখানে স্নান করতেন। আসলে কিন্তু মন্দিরের কাছেই একটি গঙ্গার ঘাট আছে, উনি সেখানেই স্নান করতেন, তবে এই নিয়ে দ্বিমত আছে। এই জলাশয়ে প্রচুর মাছ রয়েছে। আমি একটু আগেই একটা কচ্ছপও দেখলাম, তার মানে এখানে কচ্ছপও আছে, তবে কচ্ছপটা আর দেখতে পাচ্ছি না। এই জলাশয়টা একটা সময় বন্ধ, বুঝে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু তারপরে এখানকার কর্তৃপক্ষ মিলে দেখলাম মনে হলো ডুবে গেল আবার কচ্ছপটাকে। যাই হোক, তো এখানকার কর্তৃপক্ষ মিলে পরে ঠিক করেছে এই জলাশয়টা বন্ধ করা হবে না, মানে এই জলাশয়টা যেমন আছে তেমনি থাকবে, আরও সুন্দর করে বাঁধানো হয়েছে। এই মন্দিরের গেট সকাল 7:30টার সময় খোলা হয় এবং দুপুর 12টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়। সকাল 9টা থেকে 10টা অবধি ভোগের কুপন দেওয়া হয় এবং দুপুর 1টার সময় ভোগ বিতরণ করা হয়। তারপর আবার মন্দিরের গেট বিকেল 4টের সময় খোলা হয় এবং রাত 8:30টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়। সামনেই রয়েছে ধ্যান কক্ষ, যেখানে উনি কালী মায়ের জন্য ধ্যান করতেন। চলুন সেটাও দেখিয়ে দিই।
জানতে পারি যে রামপ্রসাদ এক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং ছোটবেলা থেকেই কবিতার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। তিনি একজন তান্ত্রিক পণ্ডিত ও যোগী কৃষ্ণানন্দের দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিলেন। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদের গান শুনে মুগ্ধ হয়েছিলেন। কালী মায়ের প্রবল ভক্ত হওয়ায় তিনি তার রাজ দরবারে রামপ্রসাদকে কবি হিসেবে নিযুক্ত করেছিলেন। রামপ্রসাদকে তার রচিত গান ও কবিতার জন্য স্মরণ করা হয়, যা রামপ্রসাদী সঙ্গীত নামে পরিচিত। আরও জানতে পারি যে একবার রামপ্রসাদ রঘু ডাকাতের কবলে পড়েছিলেন। রঘু ডাকাত তিনি নিজেও ছিলেন মায়ের সাধক, তাই তিনি ঠিক করেছিলেন এই রামপ্রসাদকেই মায়ের কাছে বলি দেবেন। বলি দেওয়ার জন্য সব রকম বন্দোবস্ত প্রায় করা হয়েই গিয়েছিল। ঠিক সেই সময় রামপ্রসাদ রঘু ডাকাতের কাছে বলেন যে তোরা তো আমাকে মেরেই ফেলবি, মরার আগে মায়ের নামে আমি একটা গান গাইতে চাই। গানটি ছিল, তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি, আমার বিপদকালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখি। গানটি শুনে রঘু ডাকাত নিজের ভুল বুঝতে পেরে রামপ্রসাদকে সযত্নে তার বাড়িতে দিয়ে আসেন। এই হলো রামপ্রসাদের স্নানের ঘাট। কম বেশি আমরা হয়তো অনেকেই জানি রামপ্রসাদ নিজের হাতে মায়ের মূর্তি গঠন করতে ভালোবাসতেন। সেই রকমই কোনো এক কালী পুজোয় তিনি তার হাতে গড়া মায়ের মূর্তি পূজা করেন এবং সারা রাত ধরে মায়ের সঙ্গে থাকেন ও মায়ের গান করেন। পরের দিন বিসর্জনের সময় মায়ের মূর্তি মাথায় করে এই গঙ্গার ঘাটেই মূর্তিসহ চিরকালের জন্যে তিনি বিলীন হয়ে যান। হালিশহরের গঙ্গাঘাট এটা অবশ্যই একটা দর্শনীয় স্থান। ঘাটে অনেকে স্নান করছে। আকাশটা দেখো একবার, মাঝে মাঝে বেশ মেঘ করছে, আবার মাঝে মাঝে রোদ। খুব যে রোদ আছে তা নয়, কিন্তু রোদের যে আলোটা না, ওটা ভীষণ চোখে লাগছে। তো চলো, চোখটাকে ঢেকে দিলাম, তোমরা আবার রাগ করো না। কালীভক্ত এই রামপ্রসাদ বিবাহিত ছিলেন। তার দুটি কন্যা ও একটি পুত্র ছিল। তিনি তার শেষ বয়সে পুত্র রামদুলাল ও পুত্রবধূ ভগবতীর সঙ্গেই কাটিয়েছিলেন। তারাই তার দেখাশোনা করত। সাধক রামপ্রসাদ সেনের জীবনীর অনেক অনেক কাহিনী আছে, কতই বা আর বলবো, তাহলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আজ তাহলে এইটুকুই থাক, চলো পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। এই ভিডিওর পরবর্তী অংশ থাকছে পরের ভিডিওতে। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ তাহলে এখানেই বিদায় নিলাম। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।